2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশই। কথাটি আজ মিরপুরে শেষ অনুশীলনের শুরুর আগেই বলেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু আদৌ কি তাই? মানে খাতা কলমে আমরা যাই দেখি, স্ট্যাট ফর্ম সবকিছু বিবেচনা করে বাংলাদেশের এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটুকু ভালো করতে পারবে সেটি নিয়ে আমরা কথা বলবো আমাদের টিবিএস এর সিনিয়র স্পোর্টস রিপোর্টার শান্ত মাহমুদের সঙ্গে। শান্ত ভাই, ওয়েলকাম টু আওয়ার স্পেশাল এপিসোড। ধন্যবাদ। রাইট, আমরা যদি বাংলাদেশের কথাটি যদি জিজ্ঞেস করি, শান্ত বলেছেন যে চ্যাম্পিয়নের জন্যই তারা যাবে, চ্যাম্পিয়নই হবে এবার বাংলাদেশ। এই ব্যাপারটি কিভাবে দেখছেন, ফর্ম এবং সাম্প্রতিক ফর্ম স্ট্যাট সবকিছু বিবেচনা করে? আসলে কোনো টুর্নামেন্টে যখন কেউ খেলতে যায় নিশ্চয়ই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যই থাকে, কিন্তু বাস্তবতার নিরিখে এটা আসলে খুব কঠিন কাজ। কারণ বাংলাদেশ যে গ্রুপে আছে 3টা ম্যাচই খুব কঠিন, মানে ফাইনাল খেলার আগে তো আরও কয়েকটা ধাপ আছে, সেই ধাপগুলো পার করতে হবে। কিন্তু আপনি যদি রিয়েলিটি দেখেন সেটা খুবই কঠিন কাজ। আমি বলবো যে সেটা যদি এটা মানে মিন করেও বলে থাকে, সেটা আসলে খুবই কঠিন হবে মানে বাংলাদেশের জন্য, মানে পথটা খুব কঠিন। রাইট, অন্যান্য দল যেগুলো আমরা দেখছি বাংলাদেশের গ্রুপের হোক, বাংলাদেশের গ্রুপের ছাড়া হোক, মোটামুটি সব দলই ওয়ানডে ফরম্যাটের তাদের প্রস্তুতি সাথে। সেখানে বাংলাদেশের কোনো ওয়ানডে ফরম্যাটের ম্যাচ ছিল না। তারা বিপিএল খেলেছে এবং বিপিএলের পরই তারা এই ট্রেনিং সেশন, এরপরে তারা দেশ ছাড়বে। প্রস্তুতিতে কি ঘাপলা ছিল কিনা? এটা তো আমরা মানে প্রধান কোচ ফিল সিমন্সকে এটা বলতে শুনেছি যে প্রস্তুতিতে, মানে যেহেতু একটা বড় টুর্নামেন্ট গেছে, বিপিএল খেলছিল অন্য একটা ফরম্যাট, তো সেদিক থেকে প্রস্তুতির ঘাটতি থাকতে পারে। এটা না থাকলে কোচ নিশ্চয়ই বলতেন না, উনি ফিল করেছেন যে কারণে বলেছেন। আর আপনি যেটা বললেন ম্যাচ প্র্যাকটিসের কথা, বা অন্যরা ওয়ানডে খেলছে, সেটা খেলে ভালো হতো, কিন্তু খেলে না বলে যে বাংলাদেশ পিছিয়ে আছে বা পিছিয়ে গেল, আমি সেটা মনে করতে চাই না। কারণ পেশাদার দল হিসেবে আপনি যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে মানিয়ে নেবেন, যে কোনো অবস্থায় আপনি বা যে কোনো অবস্থা আপনি উতরে যাবেন, এই মানসিকতা, এই অ্যাবিলিটিটা আপনার মধ্যে রাখতে হবে। সো আমার মনে হয় যে বাংলাদেশ যতদিন ধরে ক্রিকেট খেলছে, আর ওয়ানডে ফরম্যাটটা তো বাংলাদেশের খুবই পছন্দের, এবং শক্তির জায়গায়ও এই ফরম্যাটটাতে বাংলাদেশ এগিয়ে। আমি বলবো যে এটা আমার বিশ্বাস যে বাংলাদেশ এটা মানিয়ে নিতে পারবে। বাংলাদেশের টিমের যে কম্বিনেশন থাকার কথা, সেখানে আমরা দেখেছি যে এই শান্ত বলছিলেন যে তাদের হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার যে স্কোয়াডটা, এই স্কোয়াডটার যে আগে সেই সিরিজটা ছিল, সেই সিরিজে কিন্তু তার ব্যাটিং অর্ডার অনেক পরিবর্তন এনেছিল। ইনজুরির কারণে অনেক ক্রিকেটারই খেলতে পারেননি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে না খেলা ক্রিকেটারগুলো ফিরে এসেছে এবং ব্যাটিং অর্ডারে সে আগের মতোই স্টাইলে চলে যেতে পারে। আপনার কি মনে হয় বাংলাদেশের আইডিয়াল ব্যাটিং অর্ডারটা কি হতে পারে? এটা তো আসলে মানে প্রতিপক্ষ হিসেবে অনেক সময় ব্যাটিং অর্ডার হয়, বা ম্যাচ সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং অর্ডার হয়, তারপর একটা ব্যাটিং অর্ডার ঠিক করা থাকে। শান্ত যেটা আজকে বলছিলেন যে আমরা যারা ইনজুরির কারণে খেলতে পারিনি, বা আমরা যারা লাস্ট সিরিজে ছিলাম না, তারা না থাকাতে একটা টেস্ট তারা করতে পেরেছেন যে আসলে কোন জায়গায় কাকে খেলানো যেতে পারে। মিরাজের কথা তিনি উল্লেখ করেছেন, রিশাদের কথা বলেছেন, স্পেশালি দুজন সিনিয়র ক্রিকেটার আছেন। মুশফিকুর রহিম ছিলেন না, তার ইনজুরি ছিল, পাশাপাশি অন্য কাজও ছিল। তো আগের যে হয় না যে একটা রিহার্সেল দেওয়ার মতো, ওই ট্যুরটা যদিও বাংলাদেশ 3টা ম্যাচই হেরেছে, বাট রান করেছিল। কিন্তু তো ব্যাটিং অর্ডারটা সাজানো, ব্যাটিং অর্ডারটা কেমন হতে পারে একটা ধারণা পাওয়া গেছে। সেখানে মিরাজকে, আমার মনে হয় মিরাজ যেভাবে বিপিএল খেলেছে, বিপিএলে সে ইনিংস উদ্বোধন করেছে এবং রান পেয়েছেন, তো আমার মনে হয় যে মানে স্পেশালি যদি 4 নম্বরের কথাও বলেন, আজকে শান্ত কিন্তু সেটা উল্লেখ করে বলেছেন যে 4 নম্বরে মিরাজ খুব ভালো খেলছিল, বা ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা। তো আমি বলবো যে একটা যেহেতু মানে জানাশোনা হয়ে গেছে, বোঝা গেছে যে আসলে কাকে কোন জায়গায় খেলানো সম্ভব, ব্যাটিং অর্ডার নিয়ে আমার মনে হয় না যে বাংলাদেশে খুব বেশি ভাবতে হবে। ওই লিটনের জায়গাটা হয় কি, লিটন যখন ফ্লোতে থাকে, বা লিটন যখন তার চেনা ছন্দে থাকে, ওই লিটন দলে থাকা মানে বাংলাদেশের জন্য বিরাট ব্যাপার। সে যেহেতু নাই, ওই জায়গাটা হয়তো বা একটু ভাবনার জায়গা হতে পারে যে তার বিকল্প কে হতে পারেন, বা ওইভাবে সার্ভ করতে পারে কিনা দলকে, ওইটা হতে পারে। তাছাড়া আমি ব্যাটিং অর্ডার সাজানো আমি বাংলাদেশের জন্য কঠিন হবে এরকম কিছু দেখছি না। লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে এবং আমরা প্রেস কনফারেন্সে কথা বলছিলাম ক্যাপ্টেনের সাথে যে শান্ত আর সাকিবের যে একটা পার্টনারশিপের কারণে সেটা যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করার একটি ম্যাচটিতে, সো ওই সাকিব আর শান্তর যে ইম্প্যাক্টটা ছিল ওই ম্যাচটিতে, এই দলে সাকিবের অভাবটা কে পূরণ করতে পারে? আমরা এমন প্রশ্ন শান্তকে করেছিলাম, তিনি বলে যার কাছে দায়িত্ব পড়বেন তিনি হয়তো করবেন। আপনার কাছে কি মনে হয় এই দায়িত্বটি কার কাছে পড়তে পারে? এটা তো আমরা মানে আপনি যদি খোলা চোখে দেখেন, বাংলাদেশ টিমে এরকম একজনই আছেন, সেটা মেহেদী হাসান মিরাজ।
অলরাউন্ডার, গত কয়েক বছর ধরে খুবই ভালো পারফর্ম করছেন, তার কাছেই দায়িত্বটা যাবে। এবং আমার মনে হয় যে মিরাজ যতদিন ধরে ক্রিকেট খেলছেন, তার যে অ্যাবিলিটি, তার যে ক্রিকেট বোধ, সে হয়তো সাকিব আল হাসানের বিকল্প পাওয়া কঠিন। মানে সাকিব আল হাসান মতো করে একজন খেলছেন বা খেলবেন, আপনাকে দলকে এগিয়ে নেবে, এইভাবে ভাবাটা কঠিন, কারণ কারো বিকল্প কেউ হয় না, স্পেশালি সাকিবের মতো ক্রিকেটার হয় না। কিন্তু মিরাজের ওই অ্যাবিলিটি আছে যে নিজের জায়গা থেকে মানে অলরাউন্ড পারফরমেন্সে দলকে এগিয়ে দেওয়ার যে ব্যাপারটা, আমার মনে হয় যে মিরাজ অতটুকু সামর্থ্য মিরাজের আছে। এবং আপনি যদি বড় ম্যাচ খেলার কথা বলেন বা অবস্থা বিবেচনায় দলের হাল ধরার কথা বলেন, ব্যাটিংয়ের পাশাপাশি মানে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সেটা করতে সক্ষম মিরাজ। আমার মনে হয় যে তাকেই ওই দায়িত্বটা দেয়া হবে এবং তিনি হয়তো বা ভালোভাবেই দায়িত্ব পালন করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে 3টি ম্যাচ বাংলাদেশের, একটি দুবাই আর 2টি রাওয়ালপিন্ডিতে। দুবাই আর রাওয়ালপিন্ডির মধ্যে পার্থক্যটা কিভাবে দেখছেন, মানে দুটির গেম প্ল্যানটা কিরকম বেস্ট হতে পারে বলে মনে হয়? এটা তো আসলে গেম প্ল্যান তো দলের ব্যাপার, তারা করবে। দুই জায়গার উইকেটে ভিন্নতা আছে, দুবাইয়ে ওরকম খুব বড় রান হয় না, যেটা বাংলাদেশের জন্য আসলে ভালো। মানে বাংলাদেশ যেমন উইকেটে খেলে অভ্যস্ত বা মানে স্পিন অ্যাটাক বা একটা মানে 270-80 করে সেটা ডিফেন্ড করা বা চেস করা, বাংলাদেশের জন্য সেটা ভালো। আর পাকিস্তানের যেভাবে রান হয় অনেক, সেটাও খারাপ না, কারণ বাংলাদেশের ব্যাটিং ডেপথ যদি আপনি দেখেন, অনেক ব্যাটসম্যান আছে, কেউ যদি ক্লিক করেন 2-3 জন যদি দাঁড়িয়ে যেতে পারেন বা একটু বড় ইনিংস খেলতে পারেন, ভালো টোটাল দাঁড় করানো সম্ভব। আর যদি সেটা ডিফেন্ড করতে হয়, যথেষ্ট রসদ আছে বাংলাদেশের। তাসকিন আহমেদ আছেন, মুস্তাফিজুর রহমান আছে, আমাদের নতুন গতিতারকা নাহিদ রানা আছেন, যাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। নিশ্চয়ই যখন একজন পেসার অনেক জোরে বল করেন, তখন কিন্তু ব্যাটসম্যানকে ভাবতে হয় যে এই বলটা কীভাবে আসবে, এটা বাউন্সার দিবে নাকি কি করবে, এটা একটা ভাবনা রাখতে হয়। ওই ভাবনার জায়গা থেকে প্রতিপক্ষকে একটা মানে ভীতি যে ব্যাপার আনাটা, ওইটা আনা সম্ভব হয়। তো সেদিক থেকে বাংলাদেশের ভালো বোলিং লাইন আপ আছে, যদি ব্যাটিংটা ওইভাবে করতে পারে, একটা ভালো সম্ভাবনা হয়তো বা তৈরি করা সম্ভব। রাইট, আমরা যদি একটু ইনজুরির কথা যদি বলি, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ইনজুরির কারণে অনেক দলের অনেক তারকা ক্রিকেটাররাই বা যাদের কি প্লেয়ার বলা হয়ে থাকে, তারা কিন্তু ছিটকে গেছেন। এর মধ্যে আজ অস্ট্রেলিয়ার স্টার্কও ছিটকে গেছেন, তিনি পার্সোনাল রিজন দেখিয়ে। এভাবে যে প্লেয়ারগুলো ইনজুরিতে ছিটকে যাচ্ছে, বাংলাদেশেরও একটা সংখ্যা ছিল। আমরা দেখেছি যে 2-1 দিন আগে সৌম্য প্র্যাকটিস করতে গিয়ে হাতের আঙ্গুলে ব্যথা পায়, তিনি আবার ফিরেও আসেন। সো এই ইনজুরির ধাক্কাগুলো টিমগুলো কিভাবে সামলাতে পারে বলে আপনার মনে হয়, এবং শেষ মুহূর্তে, এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটা হয়তো বেশি হচ্ছে? এটা আসলে সামলানো কি, মানে যখন আপনার কাছে উপায় থাকে না, তখন আপনাকে সামলে নিতে হয়। মানে যে বুমরা নেই ভারতে, ওদিকে স্টার্ক, মানে স্টার্ক বুমরাই, এদের বিকল্প আপনি পাবেন না। তখন আপনার টিমে যিনি থাকবেন, যারা থাকবেন, সেটা নিয়ে আপনাকে ফাইট করতে হবে। ওই অবস্থায় যে মানিয়ে নেওয়াটা, ওটাই মানিয়ে না। আপনি চাইলেই একজন স্টার্কের মতো আরেকজনকে খুঁজে বের করতে পারবেন না, আপনি বুমরাকে নিয়ে আসতে পারবেন না। সো এটা পেশাদার দল হিসেবে এই প্রস্তুতি আমার মনে হয় প্রতিটা দলেরই থাকে, যে কেউ না থাকলে আমাদের কি করতে হবে, বা এই 15 জনের ভিতর থেকে কেউ যদি বাদ পড়ে যান, ফাইনালি আমি কাকে নিব, এরকম একটা বিকল্প ভাবনা প্রতিটা দলেরই থাকে। এবং সেই জায়গা থেকে তারা ওইভাবেই ম্যানেজ করে নেয় যে এ নেই, তাহলে আমি একে নিয়ে নিই। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, এবং দলগুলো সেভাবেই করছে। মানে কারো হাতে তো আসলে ইনজুরি ব্যাপারগুলো তো কারো হাতে নেই। আর বাংলাদেশের কথা যেটা বললেন, মানে ওইটা বড় চোট না সৌম্য সরকারের। শুরুতে মনে হয়েছিল হয়তো বা নাও খেলতে পারে, একটা শঙ্কা তৈরি হতে পারে, কিন্তু সেটা হয়নি। এটা বাংলাদেশ দলের জন্য ভালো, কারণ সৌম্য সরকার যেভাবে খেলছেন বা এর আগে খেলেছেন, তার অ্যাবিলিটি সম্পর্কে সবারই জানা আছে। বাংলাদেশ দলে মানে যখন লিটন থাকেন না, সৌম্য সরকার হতে পারেন যে বাংলাদেশ ব্যাটিং লাইন আপের একটা বড় মানে অস্ট্রেট জায়গা, সেটা মানে সৌম্য যদি সেভাবে সার্ভ করতে পারেন দলকে। রাইট, বাংলাদেশের এই যেই দলটা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে, সেই দলটির আমি যদি একটি সবচেয়ে বেশি স্ট্রং জোনটা কোথায়, এটা আমি বলবো বাংলাদেশের সবসময়ই মানে শক্তির জায়গা বোলিং। মোটামুটি একটা সংগ্রহ দাঁড় করিয়ে বাংলাদেশ সবসময় সেটা ডিফেন্ড করার চেষ্টা করে। চেজিংয়ে আমরা রান চেজে দেখেছি বাংলাদেশ অনেক সময় খেয়ে হারিয়ে ফেলে, অনেক কাছে গিয়ে পারে না। তো বাংলাদেশের শক্তির কথা যদি আপনি স্পেসিফিকলি বলেন, আমি বলবো যে বোলিং, সেটা পেস অ্যাটাকও, সেটা স্পিন অ্যাটাকও।
হয়তো সাকিব আল হাসান থাকলে স্পিন আক্রমণটা আরও ভালো হতো, বাট যারা আছেন, রিশাতের কথা যদি বলি, উনি মানে বেশ কিছুদিন ধরে খুব ভালো খেলছেন। টি-20-তে দেখেছি, ওয়ানডেতেও উনি খুব কার্যকর, পাশাপাশি ব্যাটিংয়েও মোটামুটি অবদান রাখতে পারেন। তো দুইটার সমন্বয়ই বলবো আমি, বাট বোলিংটা বাংলাদেশের শক্তির জায়গা। থ্যাংক ইউ শান্ত ভাই আমাদের সাথে জয়েন করার জন্য এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল নিয়ে এত সব ভাবনা দর্শকদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। এর আগে আজ মিরপুরে শেষবারের মতো অনুশীলন করছে টাইগাররা। ম্যাচের রেজাল্ট কী হতে পারে সেটা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির দিনই বলা যাবে। তবে বাংলাদেশের প্রস্তুতিতে যে ঘাটতি নেই তা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেই অকপটে স্বীকার করেছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মোস্তাফিজুর রহমান প্রান্ত, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।